কেরানীগঞ্জ, গাজীপুর ও হবিগঞ্জের পর এবার নারায়ণগঞ্জে শিশু হত্যার নৃশংস ঘটনা। নিখোঁজের 14 দিন পর ফতুল্লায় বেসিক শিল্প এলাকায় ডোবায় মিলল 4 বছরের কন্যা শিশুর লাশ। টুপিওয়ালাটা সুইটার গায়ে দিয়ে দিয়েছিলাম আমি, নতুন সুইটার, সেটাই আছে। ওটা দেখে আমি শিওর হলাম যে এটাই আমার মেয়ে। ষড়যন্ত্রভাবে নিজে ওখানে ফেলাই দিয়েছে, নয় হত্যা করা হয়েছে। আমার বাইসে কোনোদিন ওখানে যাবে না। 4-5 বছর পর্যন্ত আমি বহুত লোকই দেখেছি, প্রায় 5-4টা পোলাপান এলাকা থেকে নিখোঁজ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফামিদা মৌটুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় শরীয়তপুরে কিশোর কিশোরীর ওপর অমানসিক নির্যাতন, কয়েকজনকে আসামি করে মামলা। প্রতারণা করে এটিএম বুথ থেকে টাকা তোলার পর এবার ডেবিট কার্ড জালিয়াতি করে কেনাকাটার অভিযোগ। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ অভিযুক্তদের আগামী 13 এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ। আগুন দিয়ে বইমেলায় নাশকতার অপচেষ্টার পর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদার। এবং কাল বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচের টিকিট পেতে ব্যাংকে দীর্ঘ লাইন। কেরানীগঞ্জে আব্দুল্লাহ, গাজীপুরে সোলাইমান এবং হবিগঞ্জের বাহুবলে 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জে লাশ হতে হলো 4 বছরের মাইরুনকে। নিখোঁজের 14 দিন পর গতরাতে শহরের ফতুল্লার বিসিক শিল্পনগরীর এক ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বজনরা পুলিশের গাফিলতিকে দায়ী করলেও অভিযোগ মানতে নারাজ তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত এ সৈকত ও রিপোর্টার সজল দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিছানায় পড়ে আছে শিশু মাইরুন্নেসার ছড়া ও বর্ণমালা পরিচয়ের বই। খেলার ছলে এই বইগুলো নিয়েই সময় কাটত মা ও মেয়ে, কিন্তু তার মৃত্যুর খবরে এসব এখন শুধুই স্মৃতি। 8 ফেব্রুয়ারি ফতুল্লার কলাবাগান এলাকা থেকে নিখোঁজ হয় 4 বছরের মাইরুন্নেসা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে 12 ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পাশাপাশি হারানো বিজ্ঞপ্তির লিফলেট তৈরি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন তারা। এত কিছুর পরও মেলেনি সন্ধান, তবু আশাহত হয়নি পরিবার। অবশেষে 14 দিন পর সোমবার রাতে বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিস স্টেশনের পাশের ডোবা থেকে মেয়ের গলিত লাশ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন বাবা মা। বল তুলতে যে দেখি যে মানুষের কাল্লা, তাছাড়া আমরা বলি মানুষের কাল্লা, মানুষ সবাই শুনে শুনে হয়ে গেল। তাছাড়া পুলিশ আসলেন, গিয়ে দেখলাম যে একটা মাথা দেখা যাচ্ছে শুধু, আর কিছুই নাই তেমন দেখার। তারপর আমি একটা কাঠি মাটি নিয়ে গিয়ে একটা বাটার মতো নিয়ে গিয়ে ওই একটু কোথায় দেখলাম যে এটা আমার মেয়ের সেই টেপ এবং হচ্ছে ওই সুইটার, টুপিওয়ালাটা সুইটার গায়ে দিয়ে দিয়েছিলাম আমি, নতুন সুইটার, সেটাই আছে। ওটা দেখে আমি শিওর হলাম যে এটাই আমার মেয়ে। ষড়যন্ত্রভাবে নিজে ওখানে ফেলাই দিয়েছে, নয় হত্যা করা হয়েছে। আমার বাইসে কোনোদিন ওখানে যাবে না। যেভাবে লাশটা পালাম, ওনার মনে হয় কোনো শত্রুতা আছে। এদিকে ময়নাতদন্তের আগে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। গত 29 জানুয়ারি নিখোঁজের 4 দিন পর কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ, গত 12 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের 5 দিন পর 4 শিশু এবং 16 ফেব্রুয়ারি গাজীপুরে নিখোঁজের 2 দিন পর শিশু সোলাইমানের লাশ উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় আছেন সহকর্মী সজল দাস। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সজল। মামুন, নারায়ণগঞ্জের ফতুল্লায় যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, 4 বছরের শিশুর একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 14 দিন নিখোঁজ থাকার পর পরিবারের যে নিহত শিশুটি রয়েছে তার পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে 14 দিন নিখোঁজ ছিল এই 4 বছরের শিশুটি, এবং তাকে উদ্ধারের জন্য পুলিশের কাছে তারা জানিয়েছে, এবং গত 12 তারিখে একটি সাধারণ ডায়েরিও করা হয় ফতুল্লা মডেল থানায়। আমি এই মুহূর্তে রয়েছি ফতুল্লা মডেল থানায়, যেখানে আমি আসলে এখানকার যিনি তদন্ত কর্মকর্তা রয়েছে তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এ
বিষয়টি নিয়ে তারা আসলে তৎপর রয়েছেন এবং খুব শিগগিরই আসলে এই ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে আমার সাথে আসলে ফতুল্লা মডেল থানা যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন এই ঘটনাটির, সেই ঘটনার তদন্ত কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা রয়েছেন। আমি এখন তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে তারা আসলে কোন প্রক্রিয়ায় রয়েছে এই ঘটনাটি। একটু বলবেন আপনি যে আসলে যে শিশুটির মরদেহ আপনারা গতকালকে রাতে উদ্ধার করেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কি অবস্থায় রয়েছে? আমরা মৃতদেহটি উদ্ধার করে শ্রোতাল প্রস্তুত করি, তারপর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করি। তারপর হাসপাতাল থেকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় হয়ে যখন আসবে তারপর আমরা আইনগত ব্যবস্থা নেব যে কোনটা আসলে মৃত্যুর প্রকৃত কারণটা আমরা জানতে পারবো। আর এর মধ্যে আমরা একটি অপমৃত্যু নিয়েছি। মেয়ের বাবা, যে আপনার মেয়ের বাবা আছে, সে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে, আমরা অপমৃত্যু মামলা নিয়েছি। গতকালকে আপনারা যখন খবরটি পেলেন আসলে কিভাবে খবরটি পেয়েছেন এবং গিয়ে কি অবস্থায় দেখেছিলেন? আমরা থানা থেকে বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পারলাম যে বিসিকে নতুন একটি হচ্ছে আপনার ফায়ার সার্ভিস, ওই ফায়ার সার্ভিস পিছনে একটি ডোবা রয়েছে, ওই ডোবার মধ্যে একটি লাশ, বাচ্চার লাশ পড়ে আছে। আমরা যে সেটাকে উদ্ধার করি, উদ্ধার করার পরে কিছু সময় পরেই মেয়ের বাবা মা আসে। বাবা মা এসে তার শরীরে যে ছিল পরিহিত পোশাক ছিল, পরিহিত পোশাক দেখে সে বুঝতে পারে যে এটা তার মেয়ে। তারপরে আমরা যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করি। এখন আপনাদেরকে সুরাতহাল শেষ হয়েছে এর মধ্যে, এবং মেয়েটির পরিবারের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছিল যে 14 দিন ধরে নিখোঁজ ছিল মেয়েটি। তো এই বিষয়টাকে আপনাদেরকে আগে থেকে জানানো হয়েছিল? হ্যাঁ, আগে তারা থানা একটা জিডি করেছিল। জিডির যিনি আয়ু ছিলেন, যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন, উনি যথাসাধ্য ব্যবস্থা নিয়েছেন, চেষ্টা করছেন, খোঁজাখুঁজি করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু আসলে কোথাও তাকে জীবিত পাইনি। কিন্তু কালকে তার লাশটা পাওয়া যায়। এখন আমরা আইনগত প্রক্রিয়া আগাচ্ছি। যদি অর্থাৎ মূলত আমরা এই যে ঘটনার যে আমরা যে পাঠিয়েছি, আপনার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি, রিপোর্টটা পাওয়ার পরেই বুঝতে পারবো যেটা হত্যা কি না কি আপনার যে ওই তখন পরবর্তী বুঝতে পারবে হত্যা না অন্য কোনো কিছু বা আনন্যাচারাল ডেথ। তবে আপাতত মেয়ের বাবার কোনো সন্দেহ নাই, বাবা মায়ের বা গার্জেনের কারো সন্দেহ নাই, বিধায় তারা একটা অপমৃত্যু মামলা দায়ের করেছে। ধন্যবাদ আপনাকে। মামুন, যেমনটি শুনছিলেন তদন্ত কর্মকর্তার কাছে, তারা আসলে পুরো বিষয়টি ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে, ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে তারা এই বিষয়টি নিয়ে ফার্দার তদন্ত করবেন এবং পরবর্তী তদন্তে আসলে বোঝা যাবে এটাই হত্যাকাণ্ড কিনা। এবং পরিবারের পক্ষ থেকে যেটি অভিযোগ করা হয়েছে যে বাড়ির পাশের একটি ছোট একটি ছেলে তার সাথে খেলতে যায় বিকালে মেয়েটি, এবং এরপরে মেয়েটি তারপর থেকে নিখোঁজ ছিল। 14 দিন পরে গতকালকে রাতে তার মরদেহটি উদ্ধার করা হয় একটি ডোবা থেকে। তো এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আমার কাছে সবশেষ তথ্য। মামুন, সজল, এই বিষয়ে পরবর্তীতে আরো বিস্তারিত জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের 14 দিন পর মাইরুন্নেসা নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে ডোবা থেকে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। যাচ্ছি পরের সংবাদে। প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অপরাধে শরীয়তপুরে 2 কিশোর কিশোরীকে অমানসিক নির্যাতন করা হয়েছে। সারা রাত শেকল দিয়ে বেঁধে রেখে রোববার সকালে জুতার মালা পরিয়ে মারধর করেছেন স্থানীয় সমাজপতিরা। সোমবার রাতে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ ব্যাপারে জাজিরা থানায় একটি মামলা করা হয়। এরই মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের একটি স্কুল মাঠে রোববার সকালে এভাবেই 2 কিশোর কিশোরীকে চরম মারধরের পর জুতার মালা পরিয়ে দেয় স্থানীয় সমাজপতিরা। স্থানীয়রা মারধরের ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। তবে ঘটনাটি দূর থেকে একজন মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছড়িয়ে দিলে তোলপাড় সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে পরিবার থেকে কিশোরীর বিয়ে ঠিক করা হয়। একথা জানতে পেরে শনিবার দুপুরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিশোর কিশোরী। সেদিন সন্ধ্যায় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিকের নির্দেশে তাদের ধরে নিয়ে এসে শেকল দিয়ে বেঁধে রাখে স্থানীয় ইউপি মেম্বার কামাল মল্লিক সহ কয়েকজন। সারা রাত অমানসিক নির্যাতন চালানোর পর রোববার সকালে তাদের নিয়ে যাওয়া হয় একটি স্কুল মাঠে। শেকল দিয়ে পেটানোর পরে তালাদা রাখছে সারা রাত। তারপর সকালবেলা বড় একটা বাস দিয়ে দুজনে পিটাইছে। আমাকে ধরে আনছে, ধরে না লেওয়াত মল্লিকের বাসায় রাখছে। লেওয়াত মল্লিক তারপর হুকুম দিছে, তারপর আমাকে মারছে ধরছে। আইনগতভাবে বিয়া শাদী পড়ান, নাইলে যে বিচার করেন এটা মানি আমার কাছে দেন। তারা ওইভাবে হুকুম দিছে, আর ওই যে দড়ি দিয়া ছেলেরে বাঁধছে, মেয়েরে বাঁধছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত নির্যাতনকারীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। নির্যাতন করছে, তাদের বিচার করেন, আইনের আওতায় নেওয়ার জন্য আমরা চেষ্টা করেন, সহযোগিতা করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের কর্মকর্তা। অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করা হয়েছে এবং সিনিয়র অন্যান্য যারা আছে এদেরকেও আমাদের বলা হয়েছে, আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এ ঘটনায় সোমবার রাতে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়। সময় সংবাদ, শরীয়তপুর। গতকাল সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়। সেই ঘটনার জের ধরে সকাল থেকে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া। ফাহমিদা, আমরা এই মুহূর্তে আছি আশা বিশ্ববিদ্যালয় শ্যামলীতে যেটি অবস্থিত, সেখানে আমরা অবস্থান করছি এবং বেলা 12টা থেকে এখানে রাস্তা বন্ধ করে শিক্ষার্থীরা অবরোধ করছিল এবং তারা দাবি জানাচ্ছিল তাদের যে শিক্ষার্থী রিয়াজউদ্দিন তপু, যিনি গতকালকে যিনি মারা গিয়েছেন বনানী কবরস্থানের সামনে একটি পুলিশের রিকুইজিশন করা গাড়ির সাথে তার বাইক পেছন থেকে ধাক্কা দিলে এবং সেটি অনেকটাই তার গাড়ির উপরে উঠে যায় বলে এখান থেকে যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। বেলা 12টা থেকে অবস্থান ধর্মঘট চলছিল এবং আমরা আরও একটি বিষয় জানাতে চাচ্ছি যে রিয়াজউদ্দিন তপু যে শিক্ষার্থী আসলে গতকাল নিহত হয়েছিলেন, গতকাল যে নিহত হয়েছিলেন তিনি 15তম ব্যাচ, যে ব্যাচটি বিবিএর এই বছর এই সেমিস্টার পরেই বের হওয়ার কথা ছিল এবং তিনি একজন মেধাবী শিক্ষার্থী হিসেবেই তার বিশ্ববিদ্যালয় সুপরিচিত ছিল বলে আমরা এখানে জানতে পেরেছি। আরেকটা বিষয়, এখানে যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তারা বলেছেন পুলিশের রিকুইজিশন করা গাড়ি যেটি রং সাইড দিয়ে ঢুকে আসলে তপুর যে বাইক ছিল, বাইকে তপু ছিল, সেখানে আঘাত করে এবং পেছন থেকে আঘাত করার কারণে আসলে সেখানে বুঝে ওঠার মতো কোনো অবস্থার সৃষ্টি হয়নি। বেলা 12টার পর থেকে এখানে গাড়ি চারদিক থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে এই কিছুক্ষণ আগে 10 কি 15 মিনিট আগেই কিন্তু এখানে রাস্তাটি উপাচার্য এসে শিক্ষার্থীদেরকে বোঝান এবং তারা আমাদেরকে জানান যে তপুর পরিবারকে লিগ্যাল এইডের সহায়তা দিবেন বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া আমরা পুলিশ যে কর্মকর্তারা রয়েছেন সে কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে গাড়িটি এবং যে ড্রাইভার ছিলেন সে ড্রাইভারকে আটক করা হয়েছে এবং যারা অভিযোগ করেছেন যে এদেরকে সুষ্ঠু বিচার করার জন্য। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদেরকে জানাচ্ছেন করার জন্য আমরা দাবি জানাবো। আমাদের এতটুকুই দাবি থাকবে, সমগ্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই দাবি না নেওয়া মানা পর্যন্ত আমরা শনিবার নামবো। আমাদেরকে আর কেউ ঘরে ফেরাতে পারবে না। শনিবার পর্যন্ত সময় চেয়েছেন, আমরা মেনে নিয়েছি। আমরা আচ্ছা, আপনাদের একটা মানববন্ধন হওয়ার কথা আছে 27 তারিখ, আসলে কখন কিভাবে কি করব? আমরা শনিবার 12টা পর্যন্ত সময় দিয়েছি। যদি 12টার মধ্যে এর মধ্যে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের শাস্তির আওতায় না আনা হয়, আমরা শনিবার বা ঠিক 12টায়, আজকে যেমন 12টায় শুরু করেছি, শনিবার 12টায় আমরা এই রাস্তা আবার অবরোধ করবো। শুধু এই রাস্তা না, আমাদের সাথে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন একটা আছে, সেটা সকল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমরা ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় অবরোধ করতে পারবো। ফাহমিদা, আপনি শুনছিলেন এখানকার শিক্ষার্থীরা বলছেন যে আজকে যদিও বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থের জন্য এবং অনেকক্ষণ ভোগান্তি হয়েছে, সে বিষয়টা তারা বিবেচনায় রেখে রাস্তাটি ওপেন করে দিয়েছেন। সেক্ষেত্রে তারা বলছেন আগামী শনিবারে মধ্যে যদি নির্দিষ্ট লোকদেরকে ধরে শাস্তির আওতায় না আনা হয় সেক্ষেত্রে তারা আবারও আন্দোলনে নামবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। দর্শক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। চলে যাচ্ছি পরের খবরে। দুদকের দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অভিযুক্তদের 13 এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3 এ নির্দেশ দেন। এর আগে গত 15 ফেব্রুয়ারি মামলাটি বৈধ বলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায় বিচারিক আদালতে পৌঁছার 2 মাসের মধ্যে বেগম জিয়াকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের বিপুল ক্ষতির অভিযোগে 2007 সালের 2রা সেপ্টেম্বর বেগম জিয়া সহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে দুদক।
পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। এর প্রায় 7 বছর পর 2015 সালে বেগম জিয়ার করা আবেদন খারিজ করে উচ্চ আদালত বিচারিক আদালতে মামলা চলতে পারবে বলে রায় দেন। জালিয়াতি করে এটিএম বুথ থেকে টাকা তোলার রেশ কাটতে না কাটতেই এবার ডেবিট কার্ড থেকে প্রতারণা করে কেনাকাটার অভিযোগ পাওয়া গেছে। বেসরকারি ব্র্যাক ব্যাংকের গ্রাহক প্রীত রেজা দাবি করেন, গত শনিবার ডেবিট কার্ড তার পকেটে থাকলেও কার্ড থেকে প্রায় 25,000 টাকা কেনাকাটার একটি খুদে বার্তা আসে তার মোবাইলে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি ব্যাংকের কাস্টমার কেয়ারে অভিযোগ করেন। দেশে 4.25 কোটি ব্যাংক হিসাব গ্রাহকের মধ্যে প্রায় 95 লাখ এটিএম কার্ড ব্যবহারকারী রয়েছেন। গত এক দশকে বাড়ছে সব ধরনের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা। কিন্তু সম্প্রতি জালিয়াতির ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে অনলাইন ব্যাংকিং সেবা। ব্যাংকের তথ্য ভান্ডার হ্যাকিং এবং মোবাইল ব্যাংকিং সিম ডুপ্লিকেট, ক্লোনিং, ব্লক, কল ডাইভার্ট সহ নানাভাবে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় সাম্প্রতিক সময়ে আস্থার সংকট তৈরি হয়েছে এই পদ্ধতিতে। আমার মোবাইলে একটা মেসেজ এসেছে আমি আমার কার্ড দিয়ে একটা শপিং হয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম বোধ হয়েছে আমার কার্ডটা হারিয়ে গেছে বা পিক পকেট হয়েছে। আমি সাথে সাথে মানি ব্যাগ দেখলাম যে না, কার্ডটা আমার ওয়ালেটেই আছে। তো আমি তখন কাস্টমার কেয়ারকে জানানোর পর ওনারা জানালো যে এই মুহূর্তে এটা কিছু করা যাচ্ছে না। 24,900 টাকার একটা শপিং ছিল। এবার এটা ফেয়ার কানেকশন নামে একটা জায়গা থেকে হয়েছে, সো যেখানে আমি আসলে কখনো যাইনি এর আগে। আমি নিজে খুব ভীত সন্তুষ্ট। আমি ভাবছি যে হয়তো আমার বাকি কার্ডগুলো অফ করে রাখবো কিনা, কারণ যে কোনো জায়গা থেকে হতে পারে। এরপর থেকে আসলে আমি চেষ্টা করবো যে একদম যেন আমার সামনেই আসলে কার্ডটা কাজ হয়। আমার মনে হয় যে পাসওয়ার্ডটা হলে ভালোই হয়, তখন আসলে এটা হয়তো এক ধরনের একটা বেটার সিকিউরিটি পাওয়া যাবে। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের ফ্রড কেসেস হয়। সো এটাই যে আমাদের যে রিসেন্টলি যে এটিএম ডেবিট কার্ডের ফ্রড কেসগুলো হচ্ছে, এই কেসগুলো কি সেগুলোই কিনা আমরা তো জানি না। ওনার যে অভিযোগটা হচ্ছে যে এখানে একটা ফ্রড ট্রানজ্যাকশন হয়েছে, সো এটা আমরা তদন্ত করে দেখছি। আনফর্চুনেটলি এই জিনিসটা হয়, কিন্তু আমরা উই আর কিপিং আওয়ার সিকিউরিটি আপ, গার্ডস আপ করছি। সো ইনশাল্লাহ কাস্টমারদের এখানে এত টেনশন নেওয়ার কিছু হয়নি। গড ফরবিড আমাদের ব্যাংকের যদি ইন্টারনাল কারো ইনভলভমেন্ট হয়, আমরা ইমিডিয়েটলি এটা আইনের মাধ্যমে ডিল করব। অমর একুশে বইমেলার 22তম দিনে সোহরাওয়ার্দী উদ্যানের একটি স্টলে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টার পর থেকে বইমেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে কোনো ধরনের দাহ্য পদার্থ নিয়ে মেলায় প্রবেশ না করতে দর্শনার্থীদের অনুরোধ জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। মেলা কর্তৃপক্ষ জানায়, সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরের পাশের একটি স্টলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে উপস্থিত লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন দ্রুত নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতি হয়নি। মেলার ভেতরে এবং সীমানার বাইরে নির্দিষ্ট দূরত্ব পরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজের সহায়তায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আমরা খুব সিরিয়াসলি দেখছি, কারণ যারা চেষ্টা করেছে এটা দুইটা দিক। একটা হচ্ছে তাদেরকে গ্রেফতার করে আসল মোটিভটা কী ছিল, কারা এটার পিছনে আছে সেটা বের করবে। আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অলরেডি এ বিষয়ে কাজ শুরু করেছে। কালী মন্দিরের গেট দিয়ে বেরোচ্ছিল এবং তারপরে টিএসসি দিকে যাচ্ছে। তো এগুলো আমাদের বাইরের যে ক্যামেরাগুলো আছে সেগুলো কভার করেছে। সেগুলোর থেকে আমরা নিশ্চয়ই পুলিশের কর্মকর্তারা তাদেরকে বের করে ফেলতে পারবেন। বাইরের যে বাউন্ডারি যেটা আছে, টিনের বাউন্ডারি, সেটার বাইরেও যাতে নির্দিষ্ট দূরত্ব পর্ব পুলিশ থাকেন সেটার আমরা ব্যবস্থা করতে বলেছি। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর পান্থপথ ও কলাবাগানের বিভিন্ন ভবনে পার্কিং এর জায়গায় অবৈধ দোকানপাট উচ্ছেদে রাজুকের অভিযান। বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশগুলোতে পণ্য পরিবহনে রেলওয়ের পুরনো রুটগুলো পুনরুদ্ধার ও উন্নয়নে কাজ শুরু করেছে সরকার। এজন্য ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপনে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী হওয়ায় ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আগামী দিনে রেলপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর ব্যবসায়ীদের মতে এতে ভারত যেমন লাভবান হবে, তেমনি কম খরচে পণ্য আমদানির পাশাপাশি অতিরিক্ত রাজস্ব পাবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
দিনাজপুরে বিরল থেকে ভারতের রাধিকাপুর পর্যন্ত রেল লাইন ব্রডগেজের রূপান্তরের কাজ প্রায় শেষের পথে। দুদেশের মধ্যে ট্রানজিট চুক্তির পর কম খরচে ও অল্প সময়ে পণ্য এবং যাত্রী পরিবহনের লক্ষ্যে অব্যবহৃত রেল নেটওয়ার্কের উন্নয়নে শুরু হয় এই কর্মযজ্ঞ। একই লক্ষ্যে ভারতের অনুদানে উত্তর পূর্বের 7টি অঙ্গরাজ্যের সাথে মূল ভারতের বাণিজ্য সম্প্রসারণে আগরতলা আখাউড়া রেল লাইন নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত। রেলমন্ত্রী জানান, সড়কের ওপর নির্ভরতা কমিয়ে ভারত সহ নেপাল ও ভুটানের সাথে রেলপথে বাণিজ্য বাড়াতে পুরনো রুটগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিরল, রাধিকাপুর, শাহবাজপুর, করিমগঞ্জ, আখাউড়া, আগরতলায় 3টি রুটে নতুন করে রেল চলাচল শুরু হবে। তবে বিরল, রাধিকাপুর ইন্টারচেঞ্জ পয়েন্ট চালু হলে এই রুট দিয়েও ভারত হয়ে নেপালে মালামাল পরিবহন করা যাবে। পার্শ্ববর্তী দেশের সাথে রেল যোগাযোগ উন্নত হলে পণ্য এবং মালামাল অল্প ব্যয়ে পরিবহন করা যাবে। বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশটির সঙ্গে রেলপথে বাণিজ্য বাড়লে বাংলাদেশ রেলওয়ে যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো এর সুফল ভোগ করবে। ইন্ডিয়া কানেক্ট করবে কি দুইভাবে, রেলের সাথে ইন্ডিয়ার এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কানেক্ট করবে। নর্থ ইস্টার্ন রিজিয়ন তার বহির্বিশ্বের সাথে কানেক্ট করবে। পূর্বাঞ্চলের সে মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এবং আসামের পূর্বাঞ্চল তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। আর্থিকভাবে আমাদের রেল শিল্পটা লাভের মুখ দেখবে। তবে রেলের উন্নয়নে বেসরকারি খাতকে যুক্ত করার দাবি জানিয়ে এ ব্যবসায়ী নেতা বলছেন, এতে রেল যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে যাবে। রেলের মধ্যে আরো টাকা ঢালতে হবে, রেলে প্রাইভেট সেক্টরকে সংযুক্ত করতে হবে। আমরাই আমাদের রেল চালাতে চাই। সরকারের হবে রেলপথ, স্টেশন, আমাদের হবে রেলগাড়ি, ওয়াগন। বর্তমানে বাংলাদেশ ও ভারতের বেনাপোল, পেট্রাপোল, দর্শনা, গেদে এবং রহনপুর, সিঙ্গাবাদের মধ্যে রেল যোগাযোগ আছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকরা মিটারের তোয়াক্কা করেন না, এটা পুরনো খবর। কিন্তু এসব ক্ষেত্রে কার কাছে কিভাবে অভিযোগ করতে হয় সেটা জানেন না বেশিরভাগ যাত্রী। তবে অভিযোগ পেলেই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে বিআরটি, এমনটা নয়। দুর্বল নজরদারির মতো অভিযোগ জানানোর নম্বর বা পদ্ধতিগুলো যথাযথভাবে প্রচার না হওয়াকেই দায়ী করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। কন্টাকে যাব না, কন্টাকে যাওয়াটা ঠিক না। শুনেন, মানুষের কয় ঘুষ খাওয়ার নিয়ম নাই, তারপরে মানুষের ঘুষ খায় না। আপনাদেরকে যদি নাম্বার সহ পুলিশকে ফোন করা হয়, সেক্ষেত্রে আপনাদের কি হবে? বলবে আমার অন্যায়, আপনি কমপ্লেইন দিবেন, লয়ে যাবে, মামলা দিবে, শাস্তি হবে। মিটারে নয়, চুক্তিতেই যাবেন, এ বিষয়ে কোনো রাগ ঢাক নেই। আর শুধু মিটার মানা বা না মানার বিষয় নয়, ইচ্ছে হলে তারা তাদের পছন্দ মতো গন্তব্যে যান, না হলে যান না। কথা হচ্ছে এমন স্বেচ্ছাচারী চালকদের বিষয়ে যাত্রীরা অভিযোগ করবেন কোথায়? কর্তৃপক্ষ বলছেন, এসব ক্ষেত্রে যাত্রীরা বিআরটি এর 4টি নাম্বারে ফোন করতে পারেন। তবে শর্ত হচ্ছে ফোন করতে হবে অফিস সময়ে। সেসব নাম্বার ছাড়াও অভিযোগ জানানো যাবে ওয়েবসাইটে কিংবা বিআরটিএ কার্যালয়ের অভিযোগ বক্সে। এছাড়াও অভিযোগ করা যায় পুলিশ কন্ট্রোল রুমে। অভিযোগ পাবার বেশ কয়েকদিন পর সালিশের ব্যবস্থা করে বিআরটিএ। এই কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয় অভিযোগ নিষ্পত্তির এই দীর্ঘ সময় স্বাভাবিক কিনা। কমপ্লেন দেওয়ার পরে এখন একটা কমপ্লেন করলো, হয়তো 7 দিন তো লাগে একটা তাকে নোটিশ করার জন্য। প্রশ্ন হচ্ছে কত সব নাম্বার কতজন জানেন, আর যারাও বা জানেন তাদের কতজনই বা অভিযোগ করেন। এখন যদি আপনি অভিযোগ করেন, সেক্ষেত্রে বিআরটিএ কিন্তু 15 দিন পরে আপনাকে ডাকবে। আপনি কি পারবেন যেতে? না, এটা কখনোই সম্ভব না। আমার কাজ ফেলাইয়া আমি কখনোই বিআরটিতে যাইয়া লাইন ধরে অমুক অফিসারের সাথে দেখা করব, অমুক কর্মকর্তার সাথে দেখা করব, তাকে আমি যে গাড়িতে চলেছি ওই গাড়ির নাম্বার দেব, কোন গ্যারেজের, এগুলো তো আমার পক্ষে সম্ভব না। যাত্রী কল্যাণ সমিতি বলছে, একদিকে যাত্রীরা যেমন জানেন না কিভাবে অভিযোগ করতে হয়, অন্যদিকে সরকারের তরফেও তা জানানোর কোনো তাগিদ লক্ষ্য করা যায় না। আমরা সেই কারণে দাবি করেছিলাম, প্রতিটি অটোরিকশাতে প্যাসেঞ্জারের সিটের সামনে একটা নোটিশ থাকবে, যদি আপনার পছন্দের গন্তব্যে না যায় অথবা মিটারে অতিরিক্ত বকশিস দাবি করে আপনি এই নাম্বারে ফোন করুন। এসব কারণে চালকের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, অনেক সময় চালকের হাতেই হেনস্থা হতে হয় যাত্রীদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহের মহেশপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। গতরাত 2টার দিকে উপজেলার হলদিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাসীদের আটক করতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্তু নামের একজন নিহত হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহসান হাবিব ও মাসুদ নামের 2 পুলিশ কনস্টেবল আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, 2 রাউন্ড গুলি ও কার্তুজ সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সন্তুর নামে থানায় ছিনতাই ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে। ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 20 জন। পুলিশ জানায়, গত রোববার বিকেলে ভাঙ্গা উপজেলার বালিয়াচড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে দফা দফায় এই সংঘর্ষ অব্যাহত থাকে। এ সময় দুপক্ষের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। আজ সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লে জামাল নামে একজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন দুপক্ষের অন্তত আরো 20 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফরিদ আলম এই অভিযোগপত্র গ্রহণ করেন। পাশাপাশি মামলার পলাতক 9 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্য দিয়ে প্রায় 10 বছর বন্ধ থাকার পর আবারও মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো। এর আগে 2006 সালের 10 জুলাই 15 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে ওই বছরের 24 জুলাই এই চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী। এছাড়া মামলার এক আসামি উচ্চ আদালতে একটি রিট করায় বন্ধ হয়ে যায় মামলার বিচারিক কার্যক্রম। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে 2003 সালের 23 জুলাই অপহরণের পর হত্যা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিনকে। এটা ক্রিমিনাল রিভিশন পিটিশন করছিল মহামান্য সুপ্রিম কোর্টে। এটা গত 16 ফেব্রুয়ারিতে এটা ডিসমিস হয়। ডিসমিস হওয়ার আদেশ পাওয়ার পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত এই মামলার চার্জশিট গ্রহণ করেন দীর্ঘ 10 বছর পরে। এখন 16 জনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণ করা হয়। এর মধ্যে 9 জন পলাতক আছে, 9 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। দুপুরের সময় আরো থাকছে, জাট সম্প্রদায়ের বিক্ষোভের মুখে টানা 3 দিন তীব্র পানির সংকটে ভারতের নয়াদিল্লি। চরম দুর্ভোগে রাজধানীবাসী আইন করে অধিকার প্রতিষ্ঠার দাবি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সরকার কারচুপির পায়তারা করছে। এ কারণে শতাধিক স্থানে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আসন্ন ইউপি নির্বাচনটা সরকার নিজের মনের মাধুরী দিয়ে যে সাজিয়ে রেখেছেন এ বিষয়ে আর কারো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। সরকার ও নির্বাচন কমিশন যমজ ভাইয়ের মতো একযোগে কাজ করে চলেছে। জনগণ জানে আসন্ন ইউপি নির্বাচনের পরিণতি কি হবে। শতাধিক ইউপি চেয়ারম্যানদেরকে তাদের দলীয় প্রার্থীদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, কাউকে জমা দিতে দেওয়া হয়নি। রাজধানীর পান্থপথ ও কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে পার্কিং এর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রাতে সকাল 11টায় অভিযান শুরু হয়। এ সময় বেশ কয়েকটি ভবনের পার্কিং এলাকাকে অবৈধ দখলমুক্ত করা হয়। এছাড়াও অভিযানে নকশার বাইরে গড়ে ওঠা সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। রাজধানীর যানজট নিরসনে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে রাজক। 1992 সালের 26শে মার্চ গণ আদালতে 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের জন্য অভূতপূর্ব জনমত গড়ে তুলেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। যে আন্দোলন তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের অহংকারকে নতুন করে জাগ্রত করে। এরপর থেকেই মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের প্রতি লেখক আর প্রকাশকদের আগ্রহ বাড়ায়। এবারও বইমেলায় এসেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই। পাঠকরাও আগ্রহ নিয়ে কিনছেন এসব বই। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। গল্পটা 26শে মার্চ 1992-এর। আজকের গণজাগরণের মতো সেদিনও হয়েছিল এক গণ আন্দোলন। সমবেত লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে গণ আদালতে রায় কার্যকরের জন্য সরকারের প্রতি দাবি জানান শহীদ জননী জাহানারা ইমাম। সেই থেকে মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের যেমন সৃষ্টি হয়েছিল আগ্রহ, তেমনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের প্রতি লেখক, প্রকাশক আর পাঠকদেরও তৈরি হয়েছে আকর্ষণ। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জরিপ অনুযায়ী 1971 থেকে 91 সাল পর্যন্ত 20 বছরে মুক্তিযুদ্ধের উপর স্বাধীনতা যুদ্ধের 15 খণ্ড দলিলপত্র সহ গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা গবেষণা ভিত্তিক বই বের হয়েছিল মাত্র 350-র মতো। 1975-এর পর থেকে স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থীদের ক্ষমতায় থাকার কারণেই বইয়ের সংখ্যা এত কম ছিল বলে মনে করছেন
গবেষকরা। যেমন পাঠ্যপুস্তকে বা গণমাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী বলা যাবে না, শুধু হানাদার বলতে হবে। ভারতীয় মিত্র বাহিনী বলা যাবে না, শুধু মিত্র বাহিনী বলতে হবে। এগুলো পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছিল। তবে পরবর্তী 20 বছরে অর্থাৎ 1992 থেকে 2002 সাল পর্যন্ত এর সংখ্যা ছাড়িয়েছে 3500-এরও বেশি। প্রতি বছর বইমেলাতে লক্ষ্য করছে মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি লেখকের যেমন আগ্রহ বাড়ছে, প্রকাশকদের আগ্রহ বাড়ছে। এত বছর পর কোন আবেগে মুক্তিযুদ্ধ নিয়ে লিখছেন কিংবা বই কিনছেন, এমন প্রশ্ন ছিল লেখক আর পাঠকদের প্রতি। আমরা যারা মুক্তিযুদ্ধে অনেকে অংশগ্রহণ করেছে, যাদের নাম আমরা জানি না বা যাদেরকে চিনি না, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আমি একটা যুদ্ধবিধ্বস্ত পরিবারের সন্তান, সেক্ষেত্রে আমি মুক্তিযুদ্ধকে বেছে নিয়েছি। মুক্তিযুদ্ধ না হলে আমরা এই বইমেলা পেতাম না, যে কারণে স্বভাবতই আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বই কিনতে চাই। তারা বলছেন 1000 বছরের সবচেয়ে বড় এই অর্জনকে ধরে রেখেই এগিয়ে যাবে আজকের বাংলাদেশ। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ, যে অহংকারকে ধরে রেখে বইমেলায় আসছেন তরুণ প্রজন্ম, সংগ্রহ করছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক বই। আর এক্ষেত্রে তথ্য আর বস্তুনিষ্ঠতার উপর সমন্বয় রেখে বই লেখার উপর গুরুত্ব আরোপের কথা বললেন গবেষকরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়হীনতার পাশাপাশি বিক্ষিপ্তভাবে আয়োজনের কারণে বন্দরনগরী চট্টগ্রামে বইমেলাগুলো অনেকটা দর্শনার্থী এবং পাঠক শূন্য। সে সঙ্গে প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণ না থাকায় ভাষার মাস ফেব্রুয়ারিতে আয়োজিত এসব মেলা নিয়ে সাধারণ মানুষেরও তেমন আগ্রহ নেই। বর্তমানে নগরীতে বিশাল পরিসরে 2টি বইমেলা চলছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ভাষার মাস আসলেই রাজধানী ঢাকায় বাংলা একাডেমির আয়োজনে শুরু হয় মাসব্যাপী বইমেলা। পরিকল্পিত আয়োজনের কারণে সেখানে লোক সমাগম হয় বেশি, কিন্তু সেক্ষেত্রে পুরোপুরি বিপরীত চট্টগ্রামের বইমেলাগুলোর চিত্র। কোনো নির্ধারিত সময়ের তোয়াক্কা না করে নানা সংগঠন নানা নামে যখন ইচ্ছে তখন শুরু করছে বইমেলা। নগরীর ডিসি হিল এবং শহীদ মিনার চত্বরে চলছে 2টি বইমেলা। নগরবাসীর যেমন বইমেলা সম্পর্কে নেই কোনো আগ্রহ, তেমনি মেলায় বইপ্রেমীদের উপস্থিতি নেই বললেই চলে। নিত্য নতুন সৃজনশীল বইগুলো আসছে ওখানে ঢাকায়, কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু সেক্ষেত্রে অনেক দূর পিছিয়ে আছে। শুধু নাম করার রাইটারদের বই দিয়ে যদি একটা বইমেলা চালানোটা জাস্ট একটা বইয়ের দোকান দিলে হইতো। প্রকাশনা সংস্থাগুলো কিন্তু ঢাকার, তাদের যে মিলন মেলাটি ঘটে সেটি ঢাকার বইমেলায় ঘটে। চট্টগ্রামের বইমেলায় তাদের কোনো উপস্থিতি আমরা পাই না। বইমেলা মানে লেখক ও পাঠকের সমাবেশের পাশাপাশি নতুন নতুন বইয়ের সমাহার, কিন্তু নগরীর বইমেলাগুলোতে বইয়ের চেয়ে খাবারের দোকানের সংখ্যাই বেশি। এক্ষেত্রে হাতে গোনা কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নিলেও তাদেরও অভিযোগের শেষ নেই মেলার ব্যবস্থাপনা নিয়ে। সিটি কর্পোরেশন করছে খুব ভালো ব্যাপার, এটা খুব পজিটিভ সাইড, এটা সম্ভাবনা আছে একটা। কিন্তু অন্য যেগুলো হয় সেটার মধ্যে পেশাদারিত্বের অভাব আছে, এবং এরা আমার ধারণা হচ্ছে বইমেলার জন্য বইমেলা করে না, এরা ওনাদের লক্ষ্য থাকে অন্য। এ ধরনের আয়োজনকে সফল করতে একটি নির্দিষ্ট সময়ে সারা দেশের প্রকাশকদের এনে বইমেলা আয়োজন করা দরকার বলে মনে করেন এ লেখক। পাঠক, প্রকাশক এবং লেখক এদের সম্মিলনে একটি সত্যিকারের বইমেলা হয়ে গড়ে উঠলে আমার মনে হয় নতুন বইও পাঠক পাবেন এবং পাঠক এই মেলায় আসতে আগ্রহী হবেন। 21শে মেলার আয়োজনে গত 8 ফেব্রুয়ারি থেকে নগরীর ডিসি হিল এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে 17 ফেব্রুয়ারি থেকে শহীদ মিনার চত্বরে চলছে বইমেলা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর বিভাগের 8 জেলায় গ্যাস সরবরাহ ও বিভিন্ন বৈষম্য দূর করার দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন খনিজ সম্পদ ও কৃষি প্রধান অঞ্চল হয়েও উন্নয়ন বঞ্চিত এ বিভাগ, তাই উন্নয়নের স্বার্থে অবিলম্বে এ বিভাগের 8 জেলায় গ্যাস সরবরাহের দাবি জানান তারা। একই সঙ্গে দিনাজপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর ও বিরল স্থলবন্দর চালু এবং নীলফামারী ইপিজেড পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানানো হয়। দিনাজপুরে পাইপলাইনে গ্যাস চাই, দিনাজপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই, দিনাজপুরে ক্যাডেট কলেজ চাই, বিরল স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে চালু করতে হবে। যদি পাইপলাইনের মাধ্যমে সরকার এই জেলাগুলোতে গ্যাস সরবরাহ করে, এখানে বহু শিল্প কলকারখানা গড়ে উঠবে, এখানকার সাধারণ মানুষের, সাধারণ সন্তানদের, ছেলেমেয়েদের চাকরি বাকরি হবে, কর্মসংস্থান হবে। তাই আমরা সরকারের কাছে এইভাবে আমরা রংপুর বিভাগের 8টি জেলায় গ্যাস সরবরাহ করার জন্য দাবি জানাচ্ছি। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 3 দিনের ছুটিতে প্রায় 500 কোটি টাকার ব্যবসা করেছে পর্যটন নগরী কক্সবাজারের ব্যবসায়ীরা।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা অব্যাহত থাকলে পর্যটন মৌসুমের পরও কক্সবাজারে পর্যটকরা ভিড় করবে। সুজাদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা ছুটি হলেই সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসেন বিনোদন প্রেমীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ করে টানা 3 দিনের ছুটিতে প্রায় 2 লাখ পর্যটক ভিড় করেন এখানে। সৈকতের 8টি পয়েন্টে সব বয়সের মানুষের পদচারণায় এটি পরিণত হয় মিলন মেলায়। সমুদ্র সৈকতে স্নান, ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হই হুল্লোড়ে কেটেছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। আমি আমার ফ্যামিলির সাথে এসেছি, ফ্যামিলি ট্যুরে অনেক ভালো লাগছে। 3 দিনের ছুটি তো একেবারে ঈদের আনন্দের মতো সবাই এনজয় করছি আমরা। কক্সবাজারে এসেছি পুরো ফ্যামিলির সাথে, অনেক এনজয়। বারবার চাইবো এই কক্সবাজারে আসার জন্য। এই ছুটিতে আসলাম, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ করতেছি। টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক আসায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা জানান ব্যবসা খুবই ভালো হয়েছে। আমরা 3 দিন খুব ভালো ব্যবসা করছি, আমাদের একদম শতভাগ রুম ফুল হয়েছে। এরকম যদি চলতে থাকে আমরা আশা করি আমাদের হোটেল আরো ভালো সেবা দিতে পারবে এবং আমরা পর্যটক ব্যবসায়ীরা এটা লাভবান হবে। প্রতিদিন 70-80 হাজার টাকা বিক্রি হয়েছে, আমরা খুবই খুশি। এদিকে হোটেল মালিক সমিতির এ নেতা জানালেন 3 দিনে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়েছে। আমরা আশাবাদী যে এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী সিজনের পরেও কিন্তু পর্যটক আশা করি আমরা কক্সবাজারে। পর্যটন ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে কক্সবাজারে প্রায় 450 হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে প্রতিদিন লক্ষাধিক মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। ভারতের হরিয়ানায় জাট সম্প্রদায়ের অবরোধের কারণে এখনও তীব্র পানির সংকটে রাজধানী দিল্লি। সোমবার সেনাবাহিনী বিক্ষোভকারীদের কাছ থেকে মুনাক্খালের একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর এক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরে এলেও সংকট এখনো পুরোপুরি কাটেনি। নগরবাসীকে তাই পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন দিল্লির পানি সম্পদ মন্ত্রী কোপের মিশ্রা। এদিকে শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে জাটদের জন্য বিশেষ কোটা সংরক্ষণের দাবি সরকার মেনে নিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। সোমবারও ভারতের হরিয়ানা রাজ্য অচল করে রাখে জাট সম্প্রদায়ের বিক্ষোভকারীরা। দীর্ঘদিন ধরে অবহেলিত এই কৃষিজীবী সম্প্রদায়টি শিক্ষা গ্রহণের অধিকার থেকেও বঞ্চিত ছিল। রোববার তীব্র আন্দোলনের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর হস্তক্ষেপে হরিয়ানা রাজ্য সরকার শিক্ষা ও সরকারি চাকুরিতে জাটদের জন্য কোটা সংরক্ষণের দাবি মেনে নেওয়ার কথা জানায়। কিন্তু জাটদের বক্তব্য, সরকারের মুখের কথায় আর বিশ্বাস নেই তাদের। আইন করে জাটদের শিক্ষা ও চাকরির অধিকার সংরক্ষণ করা হলেই কেবল তারা রাজপথ ছাড়বে বলে ঘোষণা দেন জাট আন্দোলনের আহ্বায়ক রমেশ দালাল। সোমবার সোনিপত শহরের কাছে একটি মালবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেয় তারা। রোববার বিক্ষোভের 8ম দিন পর্যন্ত হাঙ্গামায় নিহত হয় অন্তত 15 জন। আহতের সংখ্যা 1.5 শতাধিক বলে জানায় গণমাধ্যম। আন্দোলনের অংশ হিসেবে জাটরা মুনাক্খাল অবরোধ করলে রাজধানী দিল্লিতে তীব্র পানি সংকট দেখা দেয়। রাজধানীর মূল পানি প্রবাহ আসে হরিয়ানা থেকে এই মুনাক্খালের মাধ্যমে। গণমাধ্যমের খবরে বলা হয় দিল্লির পানির মোট চাহিদার 5 ভাগের 3 ভাগ অর্থাৎ 60% আসে এই খাল থেকে। সোমবার বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে শহরের উত্তরাঞ্চলে মুনাক্খালের একটি স্লুইস গেট খুলে দিতে সক্ষম হয় ভারতের সেনাবাহিনী। এর ফলে কিছুটা স্বস্তি আসে নগরে। তবে এখনো সংকট কাটেনি বলে জানিয়েছে দিল্লি সরকার। সেনারা মুনাক্খালের একাংশ দখল করে নেয়ার পর এরই মধ্যে অনেক এলাকায় পানি পৌঁছে গেছে। তবে হরিয়ানায় বিক্ষোভকারীদের সহিংসতায় খালটির যে বিরাট ক্ষতি হয়েছে তা মেরামতে কিছুটা সময় প্রয়োজন। তার আগ পর্যন্ত নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আমার অনুরোধ, পানি ব্যবহারে একটু হিসেবি ও সচেতন হন। দিল্লির প্রায় 1,60,00,000 লোক এই পানি সংকটের ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিল। সোমবার সংকট কিছুটা কমে আসার পর 3 দিন ধরে সম্পূর্ণ বন্ধ রাখা রাজধানীর স্কুলগুলো খুলতে শুরু করেছে বলে জানা গেছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা দেশটিতে রক্তপাত বন্ধের একটি বড় সুযোগ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এর দ্রুত বাস্তবায়নে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও তুরস্ক। এদিকে আগামী 13 এপ্রিল সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
সিরিয়ার চলমান সংকট নিরসনে গত 12 ফেব্রুয়ারি বিশ্বশক্তিগুলো এক সপ্তাহের মধ্যে দেশটিতে একটি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হলেও পরবর্তীতে এর সময়সীমা পেরিয়ে যাওয়া এবং নতুন পরিকল্পনার বিষয়ে ঐকমত্য না হওয়ায় সেটি কার্যকর হয়নি। এ অবস্থায় সিরিয়ার চলমান সংঘাত বন্ধে সোমবার এক যৌথ বিবৃতিতে আগামী 27 ফেব্রুয়ারি থেকে দেশটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ওই দিন মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। যদিও ইসলামিক স্টেট এবং আল কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট এই যুদ্ধবিরতির আওতার বাইরে থাকবে বলেও জানানো হয়। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই একে সিরিয়ায় হানাহানি আর রক্তপাত বন্ধে এক বড় সুযোগ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট ওবামার সঙ্গে টেলিফোন আলাপে আমরা সিরিয়ায় একটি কার্যকর যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছি। দেশটিতে এই মুহূর্তে লড়াই চালিয়ে যাওয়া সব পক্ষকে আগামী 27 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এই যুদ্ধবিরতির বিষয়ে অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ আরব দেশগুলো সিরিয়ায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এর দ্রুত বাস্তবায়নে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আইএস এবং নুসরা ফ্রন্টকে যুদ্ধবিরতির আওতার বাইরে রেখে এর বাস্তবায়ন একটি চ্যালেঞ্জ বলেও এ সময় জানানো হয়। জাতিসংঘের মহাসচিব মনে করেন এই যুদ্ধবিরতি ঘোষণা সিরিয়া জনগণের অনেক দিনের আশার প্রতীক। এটি পুরোপুরি বাস্তবায়নে এখনো অনেক কাজ করতে হবে। যুদ্ধবিরতি কার্যকরে সিরিয়া জাতিসংঘের বিশেষ দূতের কার্যালয় যে কোনো ধরনের সহায়তা দিতে সবসময় প্রস্তুত রয়েছে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এক বিবৃতিতে আগামী 13 এপ্রিল সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার এই বিবৃতির খবর জানায় রুশ গণমাধ্যম আরটি সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এশিয়া কাপের মূল আসর শুরুর একদিন আগে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো এশিয়া কাপ টি-20 আসরের ট্রফি। দুপুরে হোটেল লা মেরিডিয়ানে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ভারতের অধিনায়ক বিরাট কোহলি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা উপস্থিত ছিলেন। আগামীকাল স্বাগতিক বাংলাদেশ আর ভারতের উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মূল আসর। ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে বক্তব্য দেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ভারতের বিরাট কোহলি। এ সময় মাশরাফি বলেন, ভারতের ব্যাটিং লাইন শক্তিশালী হলেও তা মোকাবেলার জন্য প্রস্তুত তার দল। এশিয়া কাপের মাধ্যমে টি-20 বিশ্ব আসরের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিতে পারবো। সব দলকেই সমান গুরুত্ব দিয়ে দেখছি। বিগত কয়েক মাস টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করছে। আশা করছি এই আসরেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। The challenge format Indian batting order is always been challenged. টি-20 তে আগে থেকেই কিছু বলা মুশকিল, তবে শুধু টি-20 নয়, সব ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ ভারতের। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং প্রথম ম্যাচেই তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। We'll play out at our best. এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুরে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রত্যাশিত টিকিট পেতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্ধারিত শাখার সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন টাইগার সমর্থকরা। সকাল থেকে টিকিট বিক্রি শুরু হলেও গত রাত থেকেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান ক্রিকেট প্রেমীরা। কাল উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আর ভারত বলেই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহটা যেন একটু বেশি। তাই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও অনেক সমর্থক এসেছেন কাঙ্ক্ষিত টিকিটের প্রত্যাশায়। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন অনেকেই। এদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানায় পুলিশ। মিরপুরের এই নির্দিষ্ট শাখা থেকে নগদ অর্থের বিনিময়ে টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও টিকিট কেনার সুযোগ রয়েছে। কাল রাত থেকে এখানে দাঁড়ানো, কিন্তু ভাই এখানে এত অনিয়ম আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। আমি সেই গতকাল খাগড়াছড়ি থেকে এখানে আসছি, রাতে ঘুম না যে এখানে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন পর্যন্ত মানে যে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তারা কি আদৌ টিকিট দিবে কি দিবে না, আমাদের একটা লাইনেও একটা মানুষও কমতেছে না। কষ্ট হইলেও অ্যাট লিস্ট যদি লাস্ট বল টিকিটটা পাই খেলা দেখতে পারবো, এটাই অনেক বেশি। লাইনে যারা থাকবে তারাই যাতে টিকিট নিতে পারে, আর লাইনের বাহির থেকে এসে কেউ যাতে টিকিট না নিতে পারে, এইটাই আমরা আমাদের উদ্দেশ্য ছিল। এখন পর্যন্ত আমরা ওইটাই বাস্তবায়ন করে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ। টিকিট বিক্রির বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, আপনাকে ধন্যবাদ।
আমরা গতকাল থেকে যা দেখে আসছি, গতকাল রাত থেকেই প্রচুর মানুষ শুধুমাত্র বাংলাদেশ বনাম ভারতের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি দেখতে দাঁড়িয়েছিল এই মিরপুর 10 নম্বরে অবস্থিত ইউসিবি ব্যাংক গোলচক ইউসিবি ব্যাংকে। কিন্তু এখন পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত যারা কাল রাত থেকে ছিল, তারা এখন পর্যন্ত টিকিট হাতে পায়নি। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে টিকিট বিক্রি করা, এই ব্যাংক থেকে টিকিট বিক্রি করা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র যারা ইউক্যাশ এবং এমক্যাশের মাধ্যমে টিকিট আগে থেকেই বুক করে রেখেছিলেন তারা টিকিট পেয়েছেন। তবে একটু জানিয়ে রাখি যে আগামীকাল মিরপুর স্টেডিয়ামের পাশে, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পাশে মিরপুর ইনডোর স্টেডিয়ামে আগামীকাল টিকিট দেখানো হবে। এবং টিকিট যারা কিনতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকার আশেপাশে জেলা থেকে এবং দূর দূরান্ত থেকে, তাদের কিছু অভিযোগ আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগের মধ্যে রয়েছে যে তারা বিভিন্ন অবস্থায় লাইন ভেঙে সামনের দিকে এগিয়ে গেছে, বা স্থানীয় লোকজনের, প্রভাবশালী লোকজনের চাপে তারা লাইন ভেঙে সামনের দিকে এগিয়ে গেছে এবং তারা টিকিট হাতে পায়নি। অনেকেই যারা কাল রাত থেকে ছিল তারাও টিকিট হাতে পায়নি। এই অবস্থায় আমরা যদি পারস্পরিক অবস্থা দেখি যে প্রায় 600 থেকে 1000 লোক এখনো হাতে টিকিট পায়নি। তারা অপেক্ষা করছে আগামীকালের জন্য। যারা দূর দূরান্ত থেকে এসেছে তারাও হাতে টিকিট পায়নি। আপনি জানেন যে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয় গত 2-3 বছর ধরে বাংলাদেশের উত্থানের পর থেকে। এবং বাংলাদেশ ভারতের সাথে গত সিরিজটা জেতার পর মানুষের আশা আকাঙ্ক্ষা এখন অনেক বেশি। তাই এই উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এই টিকিট বিক্রি কার্যক্রম আজকের মতো এখানেই শেষ হলো। ফাহমিদা। দর্শক, এশিয়া কাপ ক্রিকেটের বাংলাদেশ বনাম ভারতের উদ্বোধনী ম্যাচে টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হান মাসুদ। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও শিশু হত্যার নৃশংস ঘটনা। নিখোঁজের 14 দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকার ডোবা থেকে 4 বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার। প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় শরীয়তপুরে কিশোরীর ওপর অমানসিক নির্যাতন, কয়েকজনকে আসামি করে মামলা। প্রতারণা করে এটিএম বুথ থেকে টাকা তোলার পর এবার ডেবিট কার্ড জালিয়াতি করে কেনাকাটার অভিযোগ। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ অভিযুক্তদের আগামী 13 এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ। এবং কাল বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচের টিকিট পেতে ব্যাংকে দীর্ঘ লাইন। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।